ইরানের নিশাপুর অঞ্চলে তাহিরিয়ানদের শাসন এবং এরপর গাজনাবিয়ানদের শাসনের পালা। গাজনাবিয়ানদের সময় নিশাপুরের উন্নতি ও সমৃদ্ধি অটুট ছিল এবং সেখানে দৃষ্টিনন্দন বাগান ছিল। আবুল ফজল বাইহাকি ছিলেন একজন ইরানি ঐতিহাসিক যিনি গাজনাবিয়ানদের আদালতের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খোরাসান, গজনি ও হেরাতের সে সময়ের সুন্দর সুন্দর বাগান সম্পর্কে অনেক কথা বলেছেন। আবুল ফজল বাইহাকি তার বইয়ে যে বাগানের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হল নিশাপুরের সাদিয়াক বাগান। সাদিয়াক নিশাপুরের সবচেয়ে সুন্দর ও প্রসিদ্ধ একটি বাগান বা পার্ক এলাকা, যা কিনা এই শহরের উপকণ্ঠে অবস্থিত ছিল, যেখানে একটি সুন্দর প্রাসাদও ছিল। এই বাগানটি গাজনাবিয়ান রাজাদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিত ছিল। কিন্তু গাজনাভি মাসুদের শাসনামলে নিশাপুরের জনগণের জীবনে নেমে আসে কঠিন দুরবস্থা। শাসক শ্রেণীর নিষ্ঠুরতা ও নির্দয়তা তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। সে সময় ইরানের সেলজুকিয়ান শাসকরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে 1073 খ্রিস্টাব্দে সহজেই নিশাপুর দখল করে নেয়। সেলজুকিয়ানদের শাসনামলে ওমর খৈয়াম নিশাপুরে বড় হন। ইরানিরা সবসময় গণিত, চিকিৎসা ও সাহিত্যের মতো বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার প্রমাণ দিয়েছে। পেছনের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমৃদ্ধি ও বিশ্বজোড়া খ্যাতি অর্জনে ইরানিদের ইতিহাস বহু প্রাচীন। খ্রিস্টীয় 11 শতকে বসবাসকারী বিশিষ্ট ইরানি ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন হাকিম ওমর খৈয়াম। গণিত, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্য অঙ্গনে যারা কাজ করেন তাদের মধ্যে এমন খুব কম লোকই আছেন যারা বিশ্বখ্যাত এই ইরানি মনীষীকে চেনেন না। যেহেতু সেলজুকিয়ানদের আমলে ওমর খৈয়াম নিশাপুরে বড় হন, তাই খৈয়াম সম্পর্কে কিছু বলার আগে সেলজুক আমল থেকে এখন পর্যন্ত এই শহরের বিবর্তনের ইতিহাস নিয়ে কিছু কথা বলা যায়। সেলজুক আমলে, বিশেষ করে মালিক শাহের শাসন আমলে নিশাপুর এমনভাবে বিকাশ লাভ করে যে জ্ঞান বিজ্ঞানের দিক থেকে বিশ্বের বৃহত্তম শহরগুলোর একটিতে পরিণত হয়। এই সময় অর্থাৎ 1057 খ্রিস্টাব্দে নিশাপুরে প্রথম নিজামিয়া শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে, যা আজকের বিশ্ববিদ্যালয়ের সমান মর্যাদাপূর্ণ ছিল। 1088 খ্রিস্টাব্দে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত ইতালির ইউনিভার্সিটি অব বলোগনা প্রতিষ্ঠার 31 বছর আগে এবং ইংল্যান্ডে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 39 বছর আগে ইরানের নিশাপুরে নিজামিয়া শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছিল। এছাড়াও সেলজুক আমলে নিশাপুর শহরে 13টি গুরুত্বপূর্ণ গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। সেলজুকরা 1037 খ্রিস্টাব্দ থেকে 1194 খ্রিস্টাব্দ পর্যন্ত ইরান শাসন করেছিল এবং হাকিম ওমর খৈয়াম ঠিক ওই সময়টাতে জন্মগ্রহণ করেন। আমরা এরই ধারাবাহিকতায় অন্য কোনো পর্বে সেলজুক রাজবংশ সম্পর্কে কথা বলবো। তবে নিশাপুর শহরের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে আরেকটু এগিয়ে এসে সেলজুকের পর খাওয়ারেজম শাহিয়ানদের অর্থাৎ আনুশতেগিন রাজবংশ নিয়ে কথা না বললেই নয়। অবশ্য আমরা যখন ক্ষমতার পালাবদল অর্থাৎ এক রাজবংশের হাত থেকে আরেক রাজবংশের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলি, তখন আমাদের মনে রাখা উচিত যে এক রাজবংশ থেকে অন্য রাজবংশের কাছে ক্ষমতা রাতারাতি চলে যায় না, এবং তার আগে এমন অনেক ঘটনা ঘটে ও পরিস্থিতি তৈরি হয় যার ফলে একটি রাজবংশ ধ্বংস হয়ে যায় এবং অন্য রাজবংশের হাতে ক্ষমতা চলে যায়। শুরুতে খাওয়ারেজম শাহিয়ানরা ছিল সেলজুক শাসকদের পুতুল সরকার, যারা ইরানের একটি অংশ শাসন করত। কিন্তু ধীরে ধীরে খাওয়ারেজম শাহিয়ানরা শক্তিশালী হয়ে ওঠে এবং আলাদা একটি রাজ্য গঠন করে। খাওয়ারেজম শাহিয়ান রাজবংশের শাসনকালে নিশাপুরের উন্নতি ও সমৃদ্ধি তাদের কাছে অতটা গুরুত্ব পায়নি। বলা যায় তাদের সময়কে ছিল এই পুরনো শহরের পতনের সূচনা পর্ব, কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয় হানাদার মঙ্গলদের মাধ্যমে। এরপর 7ম শতাব্দী অর্থাৎ 1300 খ্রিস্টাব্দে প্রচণ্ড ভূমিকম্পে
নিশাপুর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। মঙ্গলরা 1221 খ্রিস্টাব্দে নিশাপুর অবরোধ করলে নিশাপুরের জনগণের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয়। ইতিহাসে আছে মঙ্গলদের অবরোধের বিরুদ্ধে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে হানাদার চেঙ্গিস খানের জামাতা নিহত হয়। এ কারণে যখন মঙ্গল বাহিনী শহর দখল করে নেয় তখন তারা প্রতিশোধ হিসেবে নিশাপুরে এক ভয়াবহ গণহত্যা চালায়। তারা সমস্ত মানুষকে ধরে শহরের বাইরে নিয়ে যায় এবং কয়েকজন কারিগর ছাড়া সবাইকে হত্যা করে। সেইফি হুরাবির উদ্ধৃতি সহ আরও কিছু সূত্র ওই হামলায় নিহতের সংখ্যা 17,47,000 বলে উল্লেখ করেছে। এই সংখ্যাটি সেই সময়ে নিশাপুর শহরের সমৃদ্ধি ও বিশালত্ব প্রমাণ করে। কিন্তু মঙ্গলদের বর্বরতার পর নিশাপুর কখনো তার অতীত গৌরব ফিরে পায়নি। অর্থাৎ ইরানের সংস্কৃতি, জনগণ এবং ইতিহাস ঐতিহ্যের ওপর মঙ্গলরা যে নিষ্ঠুর আঘাত এনেছিল তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। মঙ্গলরা ইরানের যেখানেই গেছে সেখানেই নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মঙ্গলদের আক্রমণের পর নিশাপুর শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং বসবাসের অযোগ্য হয়ে পড়ে। হতাশাগ্রস্ত এই শহরের বেঁচে থাকা লোকেরা কয়েক বছর পর্যন্ত কৃষিকাজও করতে পারেনি। কিন্তু একের পর এক দুর্ভাগ্য নিশাপুরের জনগণের পিছু ছাড়েনি। খ্রিস্টীয় 13 শতকে এই শহরে একটি বড় ভূমিকম্প হয়েছিল। এতে নিশাপুর আগের চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অঞ্চলটির সমৃদ্ধি আর কখনো ফিরে আসেনি। মঙ্গল প্রজন্মের উত্তরাধিকার ইলখানিয়ান রাজবংশের শাসনামলে নিশাপুর শহরটি পুনর্নির্মিত হয়েছিল। ইলখানিয়ানরা খ্রিস্টীয় 1258 থেকে 1356 সাল পর্যন্ত শাসন করে। খালাকু খানের পুত্র আবাকা খান নিশাপুর পুনর্নির্মাণের নির্দেশ দেন। নতুন শহরটি দ্রুত বিকাশ এবং বিস্তৃতি লাভ করে। 1304 থেকে 1369 খ্রিস্টাব্দের বিখ্যাত মুসলিম ভ্রমণকারী ইবনে বতুতা তার বইয়ে উর্বরতা এবং প্রচুর ফলমূল উৎপাদনের কারণে এই শহরটিকে ছোট দামেস্ক হিসাবে উল্লেখ করেছেন। এরপর তৈমুরিয়ানদের রাজত্বকালে নিশাপুরের গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করে এবং এই রাজবংশ হেরাত শহরকে রাজধানী হিসাবে বেছে নেয়। তাদের কাছে নিশাপুর ছাড়া অন্য শহরের গুরুত্ব বা মনোযোগ বৃদ্ধি পায়। এ কারণে নিশাপুর আর তার ঐতিহ্য ফিরে পায়নি।